আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সমস্ত না, ঢাকা ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনে যে অগ্রহণযোগ্য মন্তব্য করেছেন সেটার প্রতিবাদে ছাত্ররা তাৎক্ষণিকভাবে ক্ষোভে ফেটে পড়েছে এবং তার প্রতিক্রিয়ায় এই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে নারী শিক্ষার্থীরা রাজপথে বেরিয়ে এসেছেন। তাদের সাথে আমাদের ছাত্র বন্ধুরা ছেলে হলের তারা বেরিয়ে এসেছেন। এমনকি ঢাকার আশপাশের বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়ে প্রধানমন্ত্রীর এই অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিক্রিয়া জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিক্রিয়া হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। প্রথমে আমি এই আমাদের বিপ্লবী প্রতিবাদী তরুণ শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এরকম একটা স্বৈরাচারী সরকারের এই রকমের গোয়েবলসীয় তত্ত্বের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিয়েছেন। যে বিশেষ করে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, পুলিশ প্রধান, সেনা প্রধান, এই ধরনের যে বিভিন্ন সরকারি কিংবা আপনার বেসরকারি, আধা সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠান প্রধান বা পদগুলো আছে, এগুলো কিন্তু আপনার ব্যক্তি না, এটা একটা প্রতিষ্ঠান। কাজে এই প্রতিষ্ঠানগুলোতে যারা থাকেন তাদের অনেক দায়িত্ব এবং দায়বদ্ধতা রয়েছে। তারা অনেকে শপথ নেন যে রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। সেখানে আজকের সংবাদ সম্মেলন আমার কাছে নতুন কিছু মনে হয়নি, কারণ প্রধানমন্ত্রীর কোনো সংবাদ সম্মেলনই আমি ধৈর্য ধরে পুরোপুরি শুনতে পারি নাই। কারণ যে সমস্ত শব্দ বাক্য ব্যবহার করা হয় সেটা আসলে অনেক ক্ষেত্রে একজন মানুষের পক্ষে মাথায় নেওয়াটা খুব অসহনীয় যন্ত্রণার হয় এবং একটা আপনার অস্বাভাবিক বিষয় মনে হয়। যেই কারণে আমি শুনি না মূল বক্তব্য, বিশেষ করে টেলিভিশনে ইম্পর্টেন্ট ইস্যুতে যে ইস্যুগুলো প্রচার করে সেই সমস্ত বক্তব্যগুলো থেকে একটু শোনার চেষ্টা করি। তো আজকে এই যে সারা দেশে 5ই জুন 2018 সালে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, ছাত্রদের রক্ত এবং ত্যাগের মধ্যে দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী 9ম থেকে 13তম গ্রেডের চাকরিতে যে কোটা বাতিল হয়েছিল দীর্ঘ 8 মাস ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে, এবং সেই আন্দোলন করতে গিয়ে অসংখ্য শিক্ষার্থী মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, আপনারা দেখেছিলেন। এবং সর্বশেষ সরকার সেই দাবি মেনে নিয়েছিল। তো ওই প্রবীণ সাংবাদিক মুসা সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগকে দেখলে বলতে হবে তুই চোর, তুই চোর, কারণ এরা ভোট চোর, ব্যাংক চোর, মানুষের অধিকার চোর। তো এই তারা যে আপনার জনগণের অধিকার চুরি করে, জনগণের সাথে প্রতারণা করে, আপনার জনগণের সাথে ধোঁকাবাজি করে, এটি কিন্তু অনেক আগে থেকেই তাদের কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে। 2018 সালের আপনার বিশেষ করে 8ই এপ্রিল ছাত্রদের এই তীব্র আন্দোলন এবং প্রতিবাদের মুখে 9 এপ্রিল সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ছাত্রদের 18 সদস্যের একটা প্রতিনিধি টিম সে সময় সচিবালয়ে আলোচনায় বসে। ওবায়দুল কাদের তখন মে মাস পর্যন্ত, সম্ভবত 7ই মে পর্যন্ত এই প্রজ্ঞাপনের জন্য সময় নিয়েছিল। যখন আমরা আন্দোলন স্থগিত করেছিলাম তখন তারা আন্দোলনকে দমন পীড়ন করার জন্য, ছাত্রদেরকে হয়রানি করার জন্য তালবাহানা করেছিল। এমনকি এই 10ই এপ্রিল মতিয়া চৌধুরীর একটি মন্তব্যকে কেন্দ্র করে যে তিনিও সেই সময় বলেছিলেন যে রাজাকারের বাচ্চারা আন্দোলন করে, অর্থাৎ যারা আন্দোলন করে তারা নাকি রাজাকারের বাচ্চা, আর তারা আজকে এতই বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন যে এই প্রজন্ম যাদের বয়স 50, 60, 40, 30, 25, এই যে ছাত্ররা যারা আন্দোলন করছে তাদের অধিকাংশেরই বয়স কিন্তু এই আপনার ধরেন 20 থেকে 28, 26, 27, 25 এর মধ্যে। তো সেইখানে তিনি রাজাকারের বাচ্চা বলে ছাত্রদের অনুভূতিতে আঘাত করেছিলেন এবং মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের একটা দলীয় অ্যাসেট হিসেবে, তারা মুক্তিযুদ্ধের ঠিকাদার আর বাকিরা সব রাজাকার, এগুলো প্রতিষ্ঠা করার জন্য এই ধরনের মন্তব্য করেছিল। ছাত্ররা সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল। সর্বশেষ 11 এপ্রিল প্রধানমন্ত্রী সংসদে কিন্তু কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন, যদিও তিনি সেখান থেকে সরে গিয়েছেন, ছাত্রদের এই দাবি মানে নাই। আজকে আবার এই যে ছাত্রদের যে ধারাবাহিক আন্দোলন চলছে, বাংলা ব্লকেট সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, যেখানে সরকারের, এটা ঠিক যে অনেকে এমপি মন্ত্রী সরকারের দায়িত্বশীল অনেকেই ওইভাবে এখনো শক্ত কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, কারণ তারা বুঝতেছেন যে এটা একটা প্রজন্মের আন্দোলন, এইটা ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার আন্দোলন, এইটা
তরুণ মেধাবীদের অধিকার আদায়ের আন্দোলন, এবং এই আন্দোলনে ইতিমধ্যেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেটা সরকার দলীয় আপনার কিছু কিছু ব্যক্তি পর্যায় থেকে একমত পোষণ করা হয়েছে। তো কাজেই সরকার তার একঘেয়েমির কারণে, সরকার তার ঔদ্ধত্যের কারণে, যেটা 2018 সালের আন্দোলনকে ঘিরে অনেকেই সে সময় কলাম লিখেছিলেন, পত্রপত্রিকায় লেখা লিখেছিলেন যে এই প্রধানমন্ত্রীর বা আওয়ামী লীগের এই ঔদ্ধত্য ছাত্রদের কাছে পরাজিত হয়েছে, ছাত্রদের কাছে তারা নাকে খত দিয়েছেন, যেটা রাজনৈতিকভাবে গত আপনার 10 বছরে পারে নাই। কারণ তারা এই কোটার আন্দোলনের জন্য হামলা করে, মামলা দিয়ে, এমনকি সেই সময় আপনাদের মনে আছে 8ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসায় আক্রমণ করেছিল, কিন্তু তারপরেও কিন্তু আন্দোলনকে বন্ধ করতে পারেনি। তো আমি বিশেষ করে আজকের এই মধ্যরাতে এই ছাত্রদের এই অবস্থা দেখে লাইভে আসার দুটো কারণ রয়েছে, দুটো কথা বলার বিষয় আছে। যেই কারণে প্রথমত এই যে এখন ছাত্ররা রাজপথে বেরিয়ে আসছে, আন্দোলন করছে, এখন কি করবে? আমি ইতিমধ্যে আমার কাছে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন আপনার ছাত্ররা ভিডিও পাঠাচ্ছে, ছবি পাঠাচ্ছে যে ভাই এই চাংখারপুল থেকে লাঠিসোঁটা হাতে লোক যাচ্ছে, ঢাকা কলেজ থেকে ছাত্রলীগের ক্যাডাররা যাচ্ছে অনেক জায়গায়। আবার ঢাকা কলেজকে নেগেটিভ ভাবে আবার দেখবেন না, কারণ ঢাকা কলেজের আমি বিশ্বাস করি যে আপনার অন্তত 90 থেকে 95% শিক্ষার্থী এই আন্দোলনের পক্ষে, এবং বিশেষ করে ঢাকার 7 কলেজ গতবারও কিন্তু আন্দোলন, এই যে এখন যারা আন্দোলন করছে, নাহিদ, এই নাজমুল, তারেক, এই আপনার এই রাকিব, নেওয়াজ, এরকম অনেকে যারা 7 কলেজের, সেই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সময় আসলে হল থেকে বের হতে পারছে না, তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, লাইব্রেরিতে আটকে দেওয়া হচ্ছে, তখন এই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে একটা বড় সমর্থন দিয়েছিল। প্রাইভেটেরও কতিপয় শিক্ষার্থীরা আমাদেরকে সমর্থন দিয়েছিল, আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় সংগ্রামটা করেছিল। তো এই কারণে বলছি যে ঢাকা কলেজ থেকে ছাত্রলীগের ক্যাডার আসছে, আবার ঢাকা কলেজে অনেক শিক্ষার্থীরা আন্দোলনে থাকে, 7 কলেজের অনেকেই আছে। তো আমার বক্তব্যটাকে ওইভাবে কেউ আবার ভুল বুঝবেন না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সরকার তার এই পান্ডাদেরকে দিয়ে, ছাত্রলীগকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন। এই শিক্ষার্থীরা ইতিমধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থীরা সমস্ত হল থেকে বের হয়ে টিএসসিতে, বিসি চত্বরে, শাহবাগে জড়ো হয়েছে। তো প্রথম আমার পরামর্শ হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। শাহবাগে বিশেষ করে যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, আপনারা খোঁজখবর নেন, আপনারা মাঠে থাকেন, প্রতিকূল সময়ে সামনে থাকতে হবে, তখনই নেতৃত্বর প্রতি আনুগত্য তৈরি হবে, নেতৃত্বের প্রতি সকলের শ্রদ্ধা ভক্তি তৈরি হবে। কাজেই আপনারা এই রাতে ভয়ভীতি কেউ মনে করবেন না, আপনারা সামনে থেকে যেভাবে এতদিন রাজপথে নেতৃত্ব দিয়েছেন, টেলিভিশন, টকশো, পত্রপত্রিকায় কথা বলেছেন, ঠিক একইভাবে এখন এই রাজপথে শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধভাবে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করুন, নিজেদের মধ্যে যোগাযোগ রাখুন যে শাহবাগে কোনো আক্রমণ হলে কিভাবে সেটা প্রতিবাদ করা যায়, প্রতিরোধ করা যায়, টিএসসিতে কোনো আক্রমণ হলে সেটা কিভাবে প্রতিবাদ করা যায়, প্রতিরোধ করা যায়, কিংবা নীলক্ষেত থেকে কোনো আক্রমণ হলে সেটা কিভাবে প্রতিবাদ করা যায় এবং প্রতিরোধ করা যায়। এবং বিশেষ করে এই মেট্রো রেল এলাকা হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এখন অনেকখানি সিসিটিভির আওতাভুক্ত। সিসিটিভি সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলেও আপনার ওখানে সবার মোবাইল জ্বালিয়ে রাখলে একেবারে পরিপূর্ণ আলোয় সবকিছু দেখা যাবে। এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে এই রাতে আপনাদের সাথে ডাকেন, কারণ শিক্ষকরা নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করছে। আর বিশেষ করে তাদের যে জন্য রাখা হয়, বিশেষ করে সেখানে ছাত্রদের দাবিতে কেন তারা আজকে রাজপথে থাকবেন? আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই জোহা স্যারের কথা জানি যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিশেষ করে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে বলেছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের বুকে বেঁধার আগে আমার বুকে বিঁধবে। তো বোধ হয় নেটওয়ার্ক স্লো হয়ে গেছে, নাকি এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ স্লো হয়ে গেছে, কারণ এই ফ্যাসিস্ট শক্তির কাছে আপনারা জানেন নেটওয়ার্ক এবং প্রযুক্তি এতটা নিয়ন্ত্রিত যে তারা আপনার বিশেষ করে সব কিছু নিয়ন্ত্রণ করছে। ফেসবুকে গুজব ছড়াচ্ছে, ভিডিও ছড়াচ্ছে, টেলিভিশন, পত্রপত্রিকা, অনেক মিডিয়া তো আপনার সরকারেরই নিয়ন্ত্রণে। সেখান থেকেও আপনার তারা দেখা যায় নানানভাবে আন্দোলন নিয়ে তাদের পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য প্রোপাগান্ডা, বানোয়াট বক্তব্য প্রচার করছে। প্রথমত এই যে সরকারের বিভিন্ন মন্ত্রী বা আমলা, দায়িত্বশীল পর্যায়ে যারা বলছেন যে তারা রাজনৈতিক আন্দোলন করছে, তাদের ধ্রুবী সন্ধি আছে, এটি সেটা আহাম্মকের বক্তব্য। কারণ ছাত্ররা তো পরিষ্কার করেছে যে তারা এই কোটার একটা যৌক্তিক সংস্কার চায়, এবং এই আন্দোলন আজকে নতুন না, 2018 সালেও এই আন্দোলন হয়েছিল, সেই সময় এই ধরনের বক্তব্য দিয়েছে যে এটা একটা রাজনৈতিক আন্দোলন, তারা সরকার পতন করতে চায়। কই, আমরা তো সরকার পতন করি নাই বা পতনের আন্দোলনও করি না। হ্যাঁ, এখন আমরা সরকার পতনের আন্দোলন করছি, কারণ আমরা দেখেছি যে এই রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, অবিচার, অন্যায়। তো কাজে এই কোটা সংস্কার, এখানে 20 লক্ষ সরকারি চাকরিতে পদ আছে,
এই মুহূর্তে খালি আছে হয়তো 4 থেকে 4.5 লক্ষ। এই 4-4.5 লক্ষ পদে নিয়োগ দিলেই তো এই যে আপনার 40-42 লক্ষ উচ্চশিক্ষিত তরুণ সবার চাকরি হবে না, কর্মসংস্থান হবে না। এবং এখানে আপনার সব পদ তো আর প্রথম দ্বিতীয় শ্রেণী না, হ্যাঁ, এর চেয়ে নিচের শ্রেণীর পদগুলো আছে, নিচের শ্রেণীর পদগুলোতেই বেশি। প্রথম দ্বিতীয় শ্রেণী তো হয়তো 50-60-40 হাজার হবে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র সংস্কার না হলে, এই ফ্যাসিস্ট শক্তির পতন হয়ে গণতান্ত্রিক একটা সরকার প্রতিষ্ঠা না হলে বাংলাদেশের এই অস্থিরতা কিংবা এই অর্থনৈতিক ভঙ্গুরতা, আজকে যে রাজনৈতিক নৈরাজ্য চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেকে জানেন না পেঁয়াজের কেজি আজকে এই প্রায় 150 টাকা, আপনার কাঁচামরিচের কেজি 400 টাকা, আলুর কেজি 85 থেকে 90 টাকা, ডিমের দাম, সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে। এইভাবে ভারতের সাথে আপনার দেশ বিক্রির চুক্তি করছে। ওইদিকে চীন গিয়েছিল ভিক্ষা করতে, করোনার ঋণ আনতে, চীনও ফেরত দিয়ে দিয়েছে। সেটা নিয়ে আবার কিভাবে মিথ্যাচার করেছে দেখেছেন, যে বলেছে যে প্রধানমন্ত্রীর কন্যা অসুস্থ, সে বোগাস কথাবার্তা। প্রধানমন্ত্রীর কন্যা মিটিং করছেন, সেগুলো আবার ইন্টারন্যাশনাল পত্রপত্রিকা আসছে। তো এই যে তারা বিভিন্ন বিষয়ে ধামাচাপা দিতে কোটা সংস্কার আন্দোলনকে উস্কে দিতে চাচ্ছে, ব্যবহারও করতে চাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের অধিকার আদায় আন্দোলন করছে, তারা সুস্পষ্ট রাজপথে বক্তব্য দিচ্ছে, কিন্তু তারপরেও তারা এই যে বাংলা ব্লকের থেকে সরে গিয়ে এই স্মারকলিপি, সংবাদ সম্মেলন, সব কর্মসূচি দিল, তারপরেও সরকার তাদের উস্কানি দিচ্ছে। এবং রাষ্ট্রপ্রধানের জায়গা থেকে প্রধানমন্ত্রী যে সমস্ত কথাবার্তা বললেন ওই একজন মুক্তিযোদ্ধার নাতিকে নিয়ে, যে তিনি নাকি মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়ে, হ্যাঁ, তিনি আপনার এই কোটার বিরুদ্ধে কথা বলছেন, যে কারণে প্রধানমন্ত্রী বলছেন আপনার যেই আসলে বাক্যটা ব্যবহার করেছেন সেটা অত্যন্ত অপ্রীতিকর একটা বক্তব্য আপনার বলা চলে। যে তিনি বলেছিলেন, আমি যতটুকু একটু মানে প্রধানমন্ত্রীর বক্তব্য তো কথা অন্যভাবে বলা মুশকিল, যে বেটা তুই তাহলে চলে আয়, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। এখন আপনারা এটা বিচার করেন, আপনারা বলেন এইটা আপনার একজন প্রধানমন্ত্রীর আসলে এই মানে মন্তব্য হওয়া উচিত কিনা। এর আগেও তিনি বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে চুবানোর কথা বলেছেন, ডক্টর ইউনুসকে চুবানোর কথা বলেছেন, জেলে নেওয়ার কথা বলেছেন, হ্যাঁ, এবং ওই আমেরিকাতে যেভাবে মাঝখানে ছাত্র আন্দোলন হয়েছিল ফিলিস্তিনের পক্ষে, সেই রকমের পুলিশকে ব্যবহার করে এখানে বিরোধীদের উপর অত্যাচার নির্যাতন চালানোর হুমকি দিয়েছিলেন। মানে তিনি একটা সর্বময় শক্তির অধিকারী হয়ে গেছেন, হ্যাঁ, যে তিনি যা বলবেন তাই হবে, যা করবেন তাই বৈধ হবে। কারণ হচ্ছে তাকে তো আসলে ওইভাবে চ্যালেঞ্জ করতে পারছে না কেউ, তার এই অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজপথে ওইভাবে দাঁড়াতে পারছে না। বিরোধী দল আমরা আন্দোলন করছি এটা ঠিক, কিন্তু নানান কারণে সে আন্দোলন দীর্ঘ স্থায়ী সরকারের পতনের মতো একটা পরিণতি আমরা রূপ দিতে পারছি না। কাজেই তিনি এখন যা ইচ্ছা তাই বলছেন। আবার 80 কোঠায় স্বাভাবিকভাবে একটা মানুষ গেলেও তার মাথা, মস্তিষ্ক, নিউরনগুলো সঠিকভাবে কাজ করে না। এখন এইটা প্রধানমন্ত্রী আশপাশে যারা আছেন তারা তো বুঝাবেন যে আসলে তার এখন অবসরে যাওয়া উচিত, নাতি পুতিদের সাথে খেলাধুলা করা উচিত, নাতিপুতিদেরকে সময় দেওয়া উচিত। তার এখন রাষ্ট্র চালানোর মতো ফিটনেস নাই। 35-এর আপনারা জানেন যে ছাত্ররা বয়স বৃদ্ধি নিয়ে আন্দোলন করছে, তো 35-এর চাকরিতে সেটা আপনারা দাবি মানছেন না, তাহলে আপনারা 80 বছর, 70 বছর, 65 বছর এক একজন এমপি মন্ত্রী হন কিভাবে, মন্ত্রণালয় চালান কিভাবে? তো নিজের বেলায় আসলে ওই যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তো এই রকমের একটা আসলে অবস্থা তারা তৈরি করছে। তো এই যে ছাত্রদের নিয়ে বাজে মন্তব্য করে ছাত্রদেরকে খেপিয়ে তুললো, এর আগে আমাদের প্রধান বিচারপতি মহোদয়, আমি বারবার বলেছি যে ব্যক্তি হিসেবে না, প্রতিষ্ঠান হিসেবে তো আদালতের প্রতি আমাদের সম্মান রাখতে হয়, প্রধান বিচারপতি একটা প্রতিষ্ঠান, কিন্তু তিনিও যে মন্তব্য করেছিলেন যে কিসের এত আন্দোলন, আন্দোলন দিয়ে আদালতের রায় পরিবর্তন করা যায়? বাংলাদেশের ইতিহাসে তো অনেক এরকম নজির আছে, এমনকি পাকিস্তান আমলে আছে, অনেক দেশে আছে এরকম গণ আন্দোলনে রায় পরিবর্তিত হয়েছে। এমনকি প্রধানমন্ত্রীও তো এই যুদ্ধাপরাধীদের বিচারের আগে আদালতকে ইন্ডিকেট করে বলছিল যে জনগণের কথা শুনুন। বিশেষ করে যে কাদের মোল্লার ফাঁসি নিয়ে যখন একটা আপনার যাবজ্জীবন রায় আসলো, সেজন ফাঁসি হচ্ছিল না, সে সময় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা আন্দোলন করে সেই ফাঁসি নিশ্চিত করেছিল। তো কাজে এই যে সারা দেশের মেধাবী তরুণ প্রজন্মের এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার একটা আন্দোলন, এই আন্দোলনকে তো অবশ্যই আদালতকে ন্যায় বিচার করতে হবে। আদালতের শুনানি আছে, এর মধ্যে সরকার কেন এই ধরনের মন্তব্য করে পরিস্থিতিকে উস্কে দিচ্ছেন? তো আমি এই প্রধানমন্ত্রীর মন্তব্যের যারা সাহসী প্রতিবাদ করেছেন, অনেকে দেখেছি আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যাদেরকে ভুলভাল বুঝিয়ে এই ফাঁসির শক্তির সহযোগী করতে, এই বাকশালীদের সহযোগী করতে ছাত্রলীগে পদায়ন করেছিল, ছাত্রলীগে যুক্ত করেছিল, তারাও বেশ কয়েকজন দেখলাম পদত্যাগ করেছে। তাদেরকে আমি সংগ্রামে অভিনন্দন জানাই, কারণ এই ফাঁসির শক্তির পতন এখন সময়ের ব্যাপার। এবং বলা চলে যে মানুষের যখন পতন ঘনিয়ে আসে তখন পদে পদে ভুল করে, মুহূর্তে মুহূর্তে ভুল করে, কথায় কথায় ভুল করে। সো এই পরিস্থিতি দেখে এই ফ্যাসিস্ট শক্তির পতন খুব সময়ের সন্নিকটে, এটি বোঝা যাচ্ছে। কাজেই বাংলাদেশের জনগণকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে, যে কোনো সময় এই ফ্যাসিস্ট শক্তির পতনের জন্য ডাক আসতে পারে, রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং এই যে আমাদের ভাই বোন, হ্যাঁ, সন্তানেরা, ছাত্ররা, আপনাদের অনেকের সন্তান, আমাদের ভাই বন্ধুরা যারা আন্দোলন করছে, এই দাবি তো আমাদেরও দাবি, এই দাবি বাংলাদেশের জনগণের দাবি। কাজে এই দাবির পক্ষে যারা
আজকে এই ক্যাম্পাসগুলোতে এই যে তাৎক্ষণিকভাবে আন্দোলন করছে, প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাদের উপরে যদি কোনো হামলা হয়, হয়রানি হয়, তার জন্য ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং জাতীয় পর্যায় থেকে আমরা কিভাবে দাঁড়াতে পারি, ছাত্রদেরকে ঢাল হয়ে আমরা রক্ষা করতে পারি এবং তারুণ্যের বিপ্লবের মাধ্যমে আগামীর মেধাবী বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ এবং জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে, কাজ করতে হবে, সমর্থন দিতে হবে। তো আজকে বিশেষ করে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা আন্দোলন করছেন, হয়তো তাদের প্রতি দুটি কথা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, নিজেদের মধ্যে সমন্বয় রাখুন, কে কোথায় আছে, কোন জায়গায় কে স্লোগান দিচ্ছে, এই জায়গায় আক্রমণ বা হামলা হলে কি করার, কোন দিকে সেফগার্ড, কি পরিস্থিতি। এবং আমি বিশ্বাস করি, ধরেন এই যে বিশেষ করে সরকারি দলের লোকেরা টোকাই মোকাই নিয়ে ভাড়া করে আসতে পারে ঝামেলা করার জন্য, কিন্তু আপনারা যদি রুখে দাঁড়ান, আপনারা যদি দাঁড়িয়ে যান, এরা পিছু হটবে। 18 সালে আমরাও দেখেছি, আমরা কিন্তু রাত ভর এই যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেই সময় জাহাঙ্গীর কবির নানক সাহেব, এখন মন্ত্রী এনামুল হক শামীম সাহেব, তারা আপনার সেই সময় এই আপনার নীলক্ষেতে দাঁড়িয়ে ঢাকা কলেজ সহ এই পুরান ঢাকা থেকে এই ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বাসে অগ্নিসংযোগ করিয়েছিলেন, আমাদের উপরে দায় চাপিয়েছিলেন এবং সেই প্রেক্ষাপটে অনেকেই ভেবেছিল যে এই যে আন্দোলন শেষ, ছাত্রদের উপরে দায় চাপিয়ে এদেরকে জেলে দিবে, এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে, যেই কারণে সে সময় নেতৃত্ব পর্যায়ের অনেকেই তখন আসলে কয়েকদিন আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে ছিল না। আপনারা দেখবেন, ফলো করলে, আমি নাম বলে লজ্জা দিতে চাই না, অনেকেই দেখবেন সে সময় পরে কিছুটা নিজেকে সরিয়ে রেখেছিল। আবার যখন আমরা ধারাবাহিকভাবে চালিয়ে গেছি, সেই সময় যারা আবার সবাই ছিল। তো সেই জায়গা থেকে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, আপনাদের প্রতি সারা বাংলাদেশের মানুষের সমর্থন আছে, আপনাদের দিকে চোখ আছে। এমনকি এই বিষয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটি ইতিমধ্যেই আমাদের কাছে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে কি পরিস্থিতি হচ্ছে, ছাত্রদের দাবি কি, সরকারের অ্যাটিটিউড কি, সরকার কি করতে পারে, অতীতের ঘটনা থেকে তারাও নজর রাখছে। তো কাজী আপনারা সাহসের সাথে লড়াইটা জারি রাখুন, প্রতিবাদটা অব্যাহত রাখুন, বিজয় আপনাদের হবেই, আপনারা ছিন্ন বিচ্ছিন্ন হবেন না, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। প্রয়োজনে প্রতিরোধ সারা বাংলাদেশে এই মিছিলের সারি দীর্ঘ হোক, মিছিল লম্বা হোক, আওয়াজ বড় হোক এবং সকালবেলা সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট, পাবলিক সবাই এই আন্দোলনে সামিল হবেন, এই আন্দোলনে অংশগ্রহণ করুন। কারণ এই আন্দোলনটা কোনো স্পেসিফিক দল, গোষ্ঠী, সংগঠনের আন্দোলন না, এই আন্দোলন বাংলাদেশের আপামর জনসাধারণের আন্দোলন। এই আন্দোলন আগামী বাংলাদেশকে রক্ষা করার আন্দোলন, মেধাবীদের রক্ষা করার আন্দোলন, আগামীর মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন। তো এই মধ্যরাতে যারা লাইভের সাথে ছিলেন, শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিবেন। আর আমার এখানে মন্তব্যে কিছু অনেকে মন্তব্য করেছেন, বিশেষ করে ভাই আপনি রাজপথে আসুন, আপনার সাহসী নেতৃত্বের প্রয়োজন, আপনার মতোই নেতৃত্ব প্রয়োজন। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার চেয়ে অনেক যোগ্য, দক্ষ, মেধাবী নেতৃত্ব আছে এবং যারা আছে, যারা আন্দোলন করছে, এখানে আমাদের অনেকে সরাসরি বলা চলে যে আমাদের হাতে তৈরি, যে তারা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের একটা ফেজ দাঁড় করিয়েছে। সো তাদের মাথায় ভালো বুদ্ধি আছে, তাদের পরামর্শ আছে, ধীরতা আছে, স্থিরতা আছে, তারা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। এখন আমি ভাই 18 সালে আমার ছাত্রত্ব শেষ হয়েছে, তো কাজে এখন আমি তো চাইলে এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে পারি না। আর একজন নূরকে দিয়ে সবকিছু করতে হবে, রাশেদকে দিয়ে করতে হবে, এটা না। অল্টারনেটিভ তো নেতৃত্ব প্রয়োজন। আজকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটা নেতৃত্বের সংকট, জাতীয় পর্যায়ে একটা রাজনৈতিক অস্থিরতা, সেখানে এই যে জনগণের এত ভোগান্তি, দেশকে আজকে বিক্রি করে দিচ্ছে, দেশকে আজকে জাহান্নাম বানাচ্ছে, উচ্চ আদালত বলছে যে দেশকে তো জাহান্নাম বানিয়ে ফেলছেন, পাশের দেশের আপনার পরনির্ভরশীল করে তুলছে। তো এই অবস্থা থেকে উত্তরণে অনেকেই বারবার বলছেন যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে, নতুন নেতৃত্বকে সামনে আসতে হবে। সেই জন্য তো অনেক নতুন নেতৃত্ব প্রয়োজন। বিশেষ করে অন্যান্য ছাত্র সংগঠন সকল তরুণদেরকে আমি বলবো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হবে, ফ্যাসিস্ট শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। কাজী আপনারা সুশৃঙ্খলভাবে, ধৈর্য সহকারে যে কোনো পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করুন, সাহস রাখুন। আমি একটা কথা বলে সর্বশেষ শেষ করতে চাই, 30শে জুন আমার উপরে একটা যে নারকীয় হামলা হয়েছিল, আমাদের সহযোদ্ধা অনেক রূপে শাহবাগে হামলা হয়েছিল, নীলক্ষেতে হামলা হয়েছিল, সেখানে একটা বিষয় তো আপনারা লক্ষ্য করেছেন যে লাইব্রেরির সামনে আমাকে ফুটবলের মতো এদিক থেকে ওই দিকে নিয়ে মেরেছিল, কিন্তু আমি আন্দোলন থেকে সরে যাইনি, আমি কম্প্রোমাইজ করিনি। বরঞ্চ 30শে জুন থেকে ঠিক 1 মাস পরে 30শে জুলাই আমার ওয়াইফকে নিয়ে, আমার ভাবিকে নিয়ে, আমি আমাদের ছাত্র বন্ধু নেতৃত্ব পর্যায়ে যারা আছে অনেকে সে সময় জেলে চলে গিয়েছিল। কাজে আন্দোলন একটা মাজা ভাঙ্গা অবস্থা, দুর্বল অবস্থা, শিক্ষার্থীরা আতঙ্কিত। সেই সময় কিন্তু এই মরা আন্দোলনকে উজ্জীবিত করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে একটা ঘোষণা দিয়েছিলাম যে আমি আপনাদের নূর বলছি, সন্ত্রাসীদের ভয় পাবেন না,
হ্যাঁ আপনারা এমনকি 30শে জুনও যদি আপনারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে একটা হই হই রই রই করে হুঙ্কার দিতেন, ওরা ক্যাম্পাস ছেড়ে পালাতো, সেই সময় আমি বলেছিলাম। তো আমি আজকের আন্দোলনের তাদের অনেক অভিজ্ঞতা আছে, যার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছে, তাদের সাহস আছে, সমন্বিত লিডারশিপ আছে, তাদের পেছনে দেশবাসী আছে, তাদের সাথে দেশবাসী আছে। কাজেই তারা যদি আস্থা এবং দৃঢ়তার সাথে আপনার লড়ে যেতে পারে, বিজয় অনিবার্য এবং তাদেরকে বিজয় লাভ করতেই হবে। কারণ ছাত্র আন্দোলন আজকে এই যে বাংলাদেশে এই ফ্যাসিস্ট শক্তির শাসনে 15 বছরে বিশেষ করে এই যে 3টি ছাত্র আন্দোলন, 18 সালে কোটা সংস্কার আন্দোলন, তারপরে সড়ক আন্দোলন এবং একই বছর সড়ক আন্দোলন, এর পূর্বে ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভ্যাট বিরোধী আন্দোলন এবং এই যে কোটা সংস্কার আন্দোলন, এই যে মোটামুটি এই 3টি আন্দোলন, এই আন্দোলনে এই ছাত্ররা এই ফ্যাসিস্ট শক্তিকে চ্যালেঞ্জ করেছে এবং এই ফ্যাসিস্ট শক্তির ক্রিয়ানরক রাষ্ট্রযন্ত্রকে তাদের কাছে মাথা নত করতে আপনার বাধ্য করেছে। তো এই যে ছাত্রদের একটা অপ্রতিরোধ্য ভূমিকা এবং অন্যায়ের বিরুদ্ধে একটা সাহসী ভূমিকা, এইটা জারি রাখতে হবে, এর বিকল্প নাই। কারণ ছাত্রদেরকে যদি পরাজিত করতে পারে ফ্যাসিস্ট শক্তি, কাউকে আর আসলে পরোয়া করবে না, সেই ক্ষেত্রে যা ইচ্ছা তাই তারা করবে। তো কাজেই ছাত্ররা যেই যৌক্তিক দাবিতে আন্দোলন করছে, সেই দাবি দ্রুত সময়ের মধ্যে আদায় করে তাদেরকে ঘরে ফিরতে হবে এবং এই দাবি সরকারকে মেনে নিতে হবে। এবং এই যে মন্তব্য করেছেন, এই মন্তব্য প্রধানমন্ত্রীকে প্রত্যাহার করতে হবে। এমনকি প্রধানমন্ত্রী বলেছেন তিনি নাকি রাগ থেকে বলেছিলেন, ক্ষোভ থেকে বলেছিলেন। তাহলে তো তার প্রধানমন্ত্রিত্ব থাকে না, যে তিনি জানেন না হয়তো যে তিনি শপথের সময় বলেছেন যে রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। তাহলে তিনি সংবিধান বিরোধী কাজ করেছেন, তাহলে তার ওই 18-র পরবর্তী টার্মটা অবৈধ হয়ে যায়। এবং আমি শুনেছি 96 সালেও সম্ভবত প্রধানমন্ত্রী বিষয়ে আদালতে একটা মন্তব্য করেছিল রং হেডেড বলে। তো আমি এটা জানি না, ওই সময় আমি ছিলাম না, আইনজীবীরা জানেন এবং এটা নিয়ে নিউজ হয়েছে। তো কাজেই এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এইভাবে যদি তুচ্ছ তাচ্ছিল্য সহকারে জনগণকে নিয়ে মন্তব্য করেন, বিরোধীদের নিয়ে মন্তব্য করেন এবং তিনি যদি নিজেকে একেবারে দেবতা তুল্য সব জানতা শমশের এবং সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হিসেবে ভাবেন, তাহলে তো এটা আসলে মানে কি বলবেন, যে সেই মক্কা মদিনায় আমরা হাদিসে পড়েছি, জেনেছি যে আবু জাহেল যে নিজেকে আল্লাহ খোদা দাবি করত। তো এই রকমের ভাবেও কিন্তু তারা টিকতে পারে না পৃথিবীর বুকে। আর আপনি তো মাত্র একেবারেই মানে একটা জনবিচ্ছিন্ন দেশের জনগণ দ্বারা প্রত্যাখ্যাত আপনার সরকার, আপনি 5% জনগণের প্রতিনিধিত্ব করছেন, ভারতের গোলামি করে লেন্দুব দর্জির ভূমিকায় থেকে ক্ষমতায় আছেন, জনগণ আপনার মুখিয়ে আছে আপনার পতন দেখার জন্য। তো কাজেই আপনি এই সমস্ত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করুন। ছাত্র সমাজ এবং তরুণদের কাছে অবশ্যই আমি মনে করি প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ করা উচিত যে আজকে কেন ছাত্রদেরকে মুক্তিযোদ্ধাদের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এবং কেন আদালতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। এবং আরেকটা সুবিধাবাদী দালাল চাটুকার শ্রেণী আছে মুক্তিযুদ্ধের নামে, তারা আসলে এই ভণ্ডামি এবং ভাওতাবাজি, লুটপাট, ধান্দাবাজি তারা করে বেড়ায়, যে মুক্তিযুদ্ধের নাম, মানে এমন পরিস্থিতি মনে হচ্ছে যে তারাই একমাত্র মুক্তিযুদ্ধের ঠিকাদার, তারাই মুক্তিযুদ্ধের আপনার নিয়ন্ত্রক, ধারক, বাহক। এই সমস্ত প্রতারকদের মন্তব্য আমলে নেওয়ার দরকার নাই। যেটা আমি আন্দোলনকারী একজন শিক্ষার্থীর মন্তব্য দেখেছিলাম, ওই একটা বুইফোর সংগঠন ছাত্রদের বিরুদ্ধে রাজপথে নামে, ছাত্ররা নামে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের নিয়ে, আর ওই ধান্দাবাজ প্রতারক এই বুইফোর সংগঠন তারা নামে 20 জন 30 জন নিয়ে। তো কাজী পত্র পত্রিকা মিডিয়া এদের নিউজ করে এদেরকে লাইমলাইটে রাখছে, কিন্তু এরা কার্যত কোনো প্রভাব রাখে না। আপনারা আপনাদের লক্ষ্য উদ্দেশ্যে ফোকাস থেকে আন্দোলন করে যান, যে কোনো পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করুন, নিজেদের মধ্যে বন্ধন এবং দৃঢ়তাকে শক্তিশালী করুন। বিশেষ করে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে, সেটা কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, কেউ যদি নেতৃত্বে থাকে তাদেরকে ভালোভাবে যাচাই বাছাই করুন, কারণ এরা অনেকে সরকারের চাপে, গোয়েন্দা সংস্থার চাপে পল্লী নিতে পারে। সুতরাং নেতৃত্বে রাখতে হবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যারা সাহসী অথবা ভিন্ন মতের যারা এই আন্দোলনের শুরু থেকে আছে, কারণ ছাত্রলীগ তারা এখানে সুবিধাবাদী ভূমিকা নিবে, যেটা আমরা 18 সালেও দেখেছিলাম যে কোটার শুরুর দিকে সমর্থন করে, আবার যখন সরকার বিপক্ষে যায় তারাও বিপক্ষে গিয়ে আমাদের উপরে হামলা করে, এবং আবার আপনার বিশেষ করে আপনার যখন কোটা বাতিল করে আবার বিজয় মিছিল করে। তো কাজী এই এদের ভণ্ডামি এবং ভাওতাবাজি এগুলো তো আপনারা দেখেছেন। এইবারও নাকি হলে হলে আম বিতরণ করছে, লিফলেট বিতরণ করছে শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে। তো এরা এই আন্দোলনে হামলা চালাতে পারে, এই আন্দোলনকারীদেরকে মারতে পারে। এবং ইতিমধ্যে আমি শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে হলের মিছিল নিয়ে যেসব শিক্ষার্থীরা তার সহপাঠীদেরকে আগিয়ে নিয়ে আসতে গেছিল, সেখানে কিছু কিছু জায়গায় বোধহয় হামলা করেছে বা বাধা দিয়েছে। সেগুলো আপনারা চিহ্নিত করুন, কে কোথায় কাকে বাধা দিয়েছে। তাদেরকে বিশ্ববিদ্যালয় বহিষ্কার করতে হবে, বহিষ্কারের দাবি জানান। কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেই পুলিশ সদস্যরা হামলা চালিয়েছে অবশ্যই তাদেরকে প্রত্যাহার করতে হবে, কারণ কেন পুলিশ এখানে হামলা চালাবে। ঢাকার পুলিশ যদিও আমরা দেখেছি হুমকি দামকি দিলেও তারা পরিস্থিতি সহনশীলতার সাথে মোকাবেলা করেছে, কারণ এটা তো পুলিশেরও সন্তানদের আন্দোলন, পুলিশের ভাই বোনদের আন্দোলন। কারণ তারা তো এই সরকার কি চাকরি দেবে পুলিশের গোলামি করলে? এই যে বেনজিরের মতো লোক
হ্যাঁ, এই যে ফেসে গেছে, সরকার কি তার পক্ষে দাঁড়াবে? দাঁড়াতে পারছে? এখন বেনজিরকে, সাবেক পুলিশ প্রধান, এত একজন বাহাদুর ব্যক্তি, এত শক্তিশালী মাইটি ব্যক্তি, এখন তো জনগণ রাস্তায় পেলে থুতু দেবে, জুতা মারবে এবং জনগণই গণধোলাই দিয়ে মাইরে ফেলাবে, এরকম একটা অবস্থা। যদিও আমরা জনগণকে বলবো আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, হ্যাঁ, আমাদের ধৈর্য ধরতে হবে। বেনজিরের মতো দুর্নীতিবাজ যারা আছে, এই যে আসাদুজ্জামান মিয়া, তারপরে এই যে আরো যে 4জন ডিআইজির তথ্য এসেছে, সাবেক সেনাপ্রধান, এনবিআর এর কর্মকর্তা, এদের এই সামাজিক পরিচয় উন্মোচন করে দুর্নীতিবাজদের নিয়ে আমরা, হ্যাঁ, দুর্নীতি বিরোধী এই আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। কারণ এই সরকার এই যে চলমান ইস্যুগুলোকে আড়াল করতেও অনেকে বলছে যে এই কোটা সংস্কার আন্দোলনটাকে আরো উস্কে দিচ্ছে, কারণ সরকার জানে এটা একেবারে ওই দুধের মতো যে দ্রুত উতলিয়ে যাবে, মানে আপনার একেবারে ইয়ে হয়ে পড়বে, টপে পড়ে যাবে, আবার একটু নাড়া দিলে ডাউন হয়ে যাবে। তো এই আন্দোলন ছাত্ররা যে দাবিতে করছে, দাবি মেনে নিলেই কিন্তু আবার আন্দোলন আপনার থেমে যাবে। সো তাহলে কেন সরকার এক এক সময় এক এক রকমের কথা বলছে? কারণ হচ্ছে সরকারও চাচ্ছে যে আন্দোলনটা কিছুদিন জিয়ে থাকুক। তবে তাই বলে কি এখন শিক্ষার্থীরা যদি বুঝে ওকে সেই সরকার আমাদের আন্দোলন থেকে ফায়দা দিচ্ছে, তাহলে আমরা আন্দোলন করব না, আবার আন্দোলন যদি থামিয়ে দেয় তাহলে 18 সালের মতো আমাদের মতো, হ্যাঁ, হামলা করবে, হয়রানি করবে। সেই ক্ষেত্রে এই রাজপথের আন্দোলন থাকতেই, রাজপথ থেকে বিজয় নিয়ে ঘরে ফিরতে হবে। শিক্ষার্থীদের এই তেজ থাকতেই এই ফ্যাসিবাদের কবল থেকে দেশকে, জাতিকে রক্ষা করে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে এবং নিজেদের অধিকার আদায় করতে হবে। তো যারা এতক্ষণ দীর্ঘ লাইভটি দেখেছেন, অবশ্যই শেয়ার করে অন্যদের সুযোগ করে দিবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অনুজদেরকে যারা আন্দোলন করছেন, আমাদের সহপাঠীরা যারা আন্দোলন করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আপনারা ভাববেন না যে আমরা হয়তো ঘুমিয়ে গেছি, কারণ আপনি জানেন যে আমি এখন জাতীয় পর্যায়ে এটা রাজনীতি করছি, আমার অনেক শত্রু আছে, প্রতিপক্ষ আছে। কারণ অনেকে মনে করে যে আমরা রাজনীতিতে যত গ্রো করব, অনেকের জন্য তত থ্রেট হব, কিংবা আমরা আমাদের উত্থানের কারণে অন্যদের স্পেসটা কমে যাচ্ছে। কাজেই সেই ক্ষেত্রে অনেকে আমাদের ক্ষতি করার জন্য আমাদের নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা, বিভ্রান্তি, একটা সংঘবদ্ধ প্রোপাগান্ডা, অপপ্রচার অনেক আগে থেকে লক্ষ্য করেছেন, এখনো সেটি চলছে। তো কাজেই আমাদের সবকিছু হিসাব কিতাব করেই পথ চলতে হয়, পা বাড়াতে হয়। আমাদেরকে বিতর্কিত করার জন্য অনেক পেইড লোক আছে, অনেকে কাজ করছে। সো এই জন্য এই মুহূর্তে আমি মনে করছি যে এই আন্দোলনটা ছাত্র সমাজের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন। সারা দেশের শিক্ষার্থীরা শুরুতেই প্রতিক্রিয়া দেখিয়েছে, আমাদের অনুজরা সংঘবদ্ধভাবে আন্দোলন করছে এবং একেবারে যেটা ব্লকেট বলে সফল এবং সার্থক কর্মসূচি করছে। সো সেখানে বিভিন্ন না হলেও আন্দোলন চলছে। আমরা সাবেক অভিজ্ঞতার জায়গা থেকে, সাবেক নেতৃবৃন্দ হিসেবে জায়গা থেকে তাদের যে কোনো পরিস্থিতিতে পাশে আছি। জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে তাদের পক্ষে জনমত এবং জনসমর্থন গঠনের জন্য কাজ করছি, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সমন্বয় করছি। সো এইটুকু আমরা তাদেরকে বলতে পারি। তো এই রাতে যারা আছেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, হামলা মামলা, আপনারা আবারও বলছি যে নিজেদের মধ্যে সমন্বয়, যোগাযোগ রাখুন। কে কোথায় আছেন, টিএসসির মোড়ে, চাংখারপুল কিংবা বিসি চত্বর, শাহবাগ, যোগাযোগ রেখে যে কোনো পরিস্থিতি যেখানে শুরু হয় সেখান থেকে তার আশপাশ থেকে আপনারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবেন। এবং ছাত্ররা যদি প্রতিরোধ গড়ে তুলে, এই যে এই দুর্বৃত্তরা যারা আসবে ভয়ভীতি দেখাতে, এরা লেজ গুটিয়ে পালাবে। 18 সালেও এই নজির আছে। তো কাজী আপনারা ভয় পাবেন না। এবং এই যে রাজপথে এসেছে এখন, রাতে তো শিক্ষার্থীরা হলে যাবে, এরকম পরিস্থিতি তো বোধ হয় এটা আরো অনিরাপদ। সেই ক্ষেত্রে এখন আমি মনে করি আন্দোলন চালানোটাই উত্তম সিদ্ধান্ত। এই সোডিয়াম লাইটের আলোকে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে মতামত, প্রতিক্রিয়ার মাধ্যমে জানান দেব দেশবাসীকে যে তারা এই ফাসিস্ট শক্তির বিরুদ্ধে, এই প্রধানমন্ত্রীর অগ্রহণযোগ্য এবং প্রধানমন্ত্রীর এই বাজে মন্তব্যের বিরুদ্ধে তারা নেমেছেন। দেশবাসীও যেন এইভাবে প্রতিক্রিয়া দেখায়, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা যেন আগামীকালকে সকালে প্রতিক্রিয়া দেখায়। কারণ 18 সালের ওই 8ই এপ্রিল আমরা এইভাবে ধাওয়া পাল্টা ধাওয়া করে কখনো এই হলের ইউনিভার্সিটির মধ্যে যাওয়া, কখনো কার্জন হলে যাওয়া, কখনো টিএসসি যাওয়া, সেটা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে একটা আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম। তো এইবার বলছি এই জন্য আপনাদের সম্মিলিতভাবে প্রতিরোধ গড়তে হবে এবং এই আন্দোলনে অনেক সাহসী নেতৃত্ব আছে, সকলের চিন্তা ভাবনা ভালো আছে। সো যে কোনো পরিস্থিতি এইটাই বলবো যে ঐক্যবদ্ধভাবে সমন্বয়ের মাধ্যমে মোকাবিলা করুন। সারা দেশের জেলা পর্যায়ে, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরে কালকে সর্বাত্মকভাবে আপনারা প্রতিরোধ এবং প্রতিবাদ গড়ে তুলুন। এইটাই হচ্ছে শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। এবং যে কোনো পরিস্থিতি আমরা সমস্ত জাতীয় নেতৃবৃন্দ আপডেট রাখতেছে, এবং অন্যান্য ছাত্র সংগঠনও ফলো করতেছে। সো এইটুকুই বলবো যে আমাদের আন্দোলনকারী ভাই বোনদের, আপনাদেরকে ভয় পেলে চলবে না। আপনারা এই জাতির কাছে অনুপ্রেরণা হচ্ছেন, আপনারা ক্ষুদিরাম হচ্ছেন,
আপনারা বিপ্লবী নজরুল হচ্ছেন। তো কাজী আপনারা যদি পিছিয়ে যান মানুষ হতাশ হবে, ছাত্র হতাশ হবে। কাজী যারা নেতৃত্ব দিচ্ছেন, যে কোনো পরিস্থিতিতে আমার মতো আমরা মার খেয়েছি, হামলার শিকার হয়েছি, জেলে গিয়েছি, তারপরও বিশ্ববিদ্যালয় থেকে আওয়াজ তুলেছি। সুতরাং আপনাদেরকে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আপনাদের প্রতি ব্যাপক সমর্থন আছে, আপনারা হয়তো কল্পনাও করছেন না। সো আপনাদের কিচ্ছু হবে না। এবং যেই জায়গায় হামলা করেছে, আগামীকালকে তারা ছাত্রলীগের যেই শিক্ষাবর্ষের হোক, যে হলের হোক, তাদেরকে 24 ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে। এবং কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় যারা হামলার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবিও জোরালোভাবে আপনারা তুলুন এবং দ্রুত সময়ের মধ্যেই এই যে সংসদে এই যে কোটা আমরা বাতিল চাই নাই, পুনর্বহালও চাচ্ছি না, যৌক্তিক একটা সংস্কার, সব পর্যায়ে একটা সংস্কার। তো কাজী এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে সারা দেশে একটা প্রতিবাদ এবং প্রতিরোধ ছাত্রদেরকে গড়ে তুলতে হবে। জাতীয় নেতৃবৃন্দকে সকলকে তাদেরকে সহযোগিতা করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।